নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। শ্রান্তির মধ্যে পরের দিন কমলার দিবস আরম্ভ হইল। সেদিন তাহার চক্ষে সূর্যের আলোক ক্লান্ত, নদীর ধারা ক্লান্ত, তীরের তরুগুলি বহু দূর পথের পথিকের মতো ক্লান্ত। উমেশ যখন তাহার কাজে সহায়তা করিতে আসিল, কমলা শ্রান্ত কণ্ঠে কহিল, যা উমেশ, আমাকে আজ আর বিরক্ত করিস নে। উমেশ অল্পে ক্ষান্ত হইবার ছেলে নহে। সে কহিল, বিরক্ত করিব কেন মা, বাটনা বাটিতে আসিয়াছি। সকালবেলা রমেশ কমলার চোখ মুখের ভাব দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিল, কমলা, তোমার কি অসুখ করে আছে? এরূপ প্রশ্ন যে কতখানি অনাবশ্যক ও অসঙ্গত, কমলা কেবল তাহা একবার প্রবল গ্রীবা আন্দোলনের দ্বারা নিরুত্তরে প্রকাশ করিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। রমেশ বুঝিল সমস্যা ক্রমশ প্রতিদিনই কঠিন হইয়া আসিতেছে। অতি শীঘ্রই ইহার একটা শেষ মীমাংসা হওয়া আবশ্যক। হেমনলিনীর সঙ্গে একবার স্পষ্ট বোঝাপড়া হইয়া গেলে কর্তব্য নির্ধারণ সহজ হইবে। ইহা রমেশ মনে মনে আলোচনা করিয়া দেখিল। অনেক চিন্তার পর হেমকে চিঠি লিখিতে বসিল। একবার লিখিতেছে, একবার কাটিতেছে। এমন সময়, মহাশয়, আপনার নাম? শুনিয়া চমকিয়া মুখ তুলিল। দেখিল একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক পাকা গোঁফ ও মাথার সামনের দিকটায় পাতলা চুলে টাকের আভাস লইয়া সম্মুখে উপস্থিত। রমেশের একান্ত নিবিষ্ট চিত্তের মনোযোগ চিঠির চিন্তা হইতে অকস্মাৎ উৎপাটিত হইয়া ক্ষণকালের জন্য বিভ্রান্ত হইয়া রহিল। আপনি ব্রাহ্মণ? নমস্কার। আপনার নাম রমেশবাবু, সে আমি পূর্বেই খবর লইয়াছি। তবু দেখুন, আমাদের দেশে নাম জিজ্ঞাসাটা পরিচয়ের একটা প্রণালী, ওটা ভদ্রতা। আজকাল কেহ কেহ ইহাতে রাগ করেন। আপনি যদি রাগ করিয়া থাকেন তো শোধ তুলুন। আমাকে জিজ্ঞাসা করুন, আমি নিজের নাম বলিব, বাপের নাম বলিব, পিতামহের নাম বলিতে আপত্তি করিব না। রমেশ হাসিয়া কহিল, আমার রাগ এত বেশি ভয়ঙ্কর নয়। আপনার একলার নাম পাইলেই আমি খুশি হইব। আমার নাম ত্রৈলোক্য চক্রবর্তী। পশ্চিমে সকলেই আমাকে খুড়ো বলিয়া জানে। আপনি তো হিস্ট্রি পড়িয়াছেন। ভারতবর্ষে ভরত ছিলেন চক্রবর্তী রাজা। আমি তেমনি সমস্ত পশ্চিম মুলুকের চক্রবর্তী খুড়ো। যখন পশ্চিমে যাইতেছেন তখন আমার পরিচয় আপনার অগোচর থাকিবে না। কিন্তু মহাশয়ের কোথায় যাওয়া হইতেছে? রমেশ কহিল, এখনো ঠিক করিয়া উঠিতে পারি নাই। ত্রৈলোক্য, আপনার ঠিক করিয়া উঠিতে বিলম্ব হয়, কিন্তু জাহাজে উঠিতে তো দেরি সহে নাই। রমেশ কহিল, একদিন গোয়ালন্দে নামিয়া দেখিলাম জাহাজে বাঁশি দিয়াছে। তখন এটা বেশ বোঝা গেল আমার মন স্থির করিতে যদি বা দেরি থাকে, কিন্তু জাহাজ ছাড়িতে দেরি নাই। সুতরাং যেটা তাড়াতাড়ির কাজ সেইটাই তাড়াতাড়ি সারিয়া ফেলিলাম। ত্রৈলোক্য, নমস্কার মহাশয়, আপনার প্রতি আমার ভক্তি হইতেছে। আমাদের সঙ্গে আপনার অনেক প্রভেদ। আমরা আগে মতি স্থির করি, তাহার পরে জাহাজে চড়ি, কারণ আমরা অত্যন্ত ভীরু স্বভাব। আপনি যাইবেন এটা স্থির করিয়াছেন, অথচ কোথায় যাইবেন কিছুই স্থির করেন নাই। এ কি কম কথা? পরিবার সঙ্গেই আছেন? হ্যাঁ বলিয়া এ প্রশ্নের উত্তর দিতে রমেশের মুহূর্তকালের জন্য খটকা বাঁধিল। তাহাকে নীরব দেখিয়া চক্রবর্তী কহিলেন, আমাকে মাপ করিবেন। পরিবার সঙ্গে আছেন সে খবরটা আমি বিশ্বস্ত সূত্রে পূর্বেই জানিয়াছি। বৌমা ওই ঘরটাতে রাঁধিতেছেন। আমিও পেটের দায় রান্নাঘরের সন্ধানে সেইখানে গিয়া উপস্থিত। বৌমাকে বলিলাম, মা, আমাকে দেখিয়া সংকোচ করিও না। আমি পশ্চিম মুলুকের একমাত্র চক্রবর্তী খুড়ো। আহা, মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি আবার কহিলাম, মা,
রান্নাঘরটি যখন দখল করিয়াছ তখন অন্ন হইতে বঞ্চিত করিলে চলিবে না। আমি নিরুপায়। মা একটুখানি মধুর হাসিলেন। বুঝিলাম প্রসন্ন হইয়াছেন। আজ আর আমার ভাবনা নাই। পাঁজিতে শুভক্ষণ দেখিয়া প্রতিবারই তো বাহির হই, কিন্তু এমন সৌভাগ্য ফিবারে ঘটে না। আপনি কাজে আছেন, আপনাকে আর বিরক্ত করিব না। যদি অনুমতি করেন তো বৌমাকে একটু সাহায্য করি। আমরা উপস্থিত থাকিতে তিনি পদ্মহস্তে বেডি ধরিবেন কেন? না না, আপনি লিখুন, আপনাকে উঠিতে হইবে না। আমি পরিচয় করিয়া লইতে জানি। এই বলিয়া চক্রবর্তী খুড়া বিদায় হইয়া রান্নাঘরের দিকে গেলেন। গিয়াই কহিলেন, চমৎকার গন্ধ বাহির হইয়াছে। ঘণ্টটা যা হইবে তা মুখে তুলিবার পূর্বেই বুঝা যাইতেছে। কিন্তু অম্বলটা আমি রাঁধিব মা। পশ্চিমের গরমে যাহারা বাস না করে, অম্বলটা তাহারা ঠিক দরদ দিয়া রাঁধিতে পারে না। তুমি ভাবিতেছ বুড়াটা বলে কি, তেঁতুল নাই, অম্বল রাঁধিব কি দিয়া? কিন্তু আমি উপস্থিত থাকিতে তেঁতুলের ভাবনা তোমাকে ভাবিতে হইবে না। একটু সবুর করো, আমি সমস্ত জোগাড় করিয়া আনিতেছি। বলিয়া চক্রবর্তী কাগজে মোড়া একটা ভাঁড়ে কাসুন্দি আনিয়া উপস্থিত করিলেন। কহিলেন, আমি অম্বল যা রাঁধিব তা আজকের মতো খাইয়া বাকিটা তুলিয়া রাখিতে হইবে। মজিতে ঠিক 4 দিন লাগিবে। তারপরে একটুখানি মুখে তুলিয়া দিলেই বুঝিতে পারিবে চক্রবর্তী খুড়ো দেমাকও করে বটে, কিন্তু অম্বলও রাঁধে। যাও মা, এবার যাও, হাত মুখ ধুইয়া লওগে, বেলা অনেক হইয়াছে। রান্না বাকি যা আছে আমি শেষ করিয়া দিতেছি, কিছু সংকোচ করিও না। আমার এ সমস্ত অভ্যাস আছে মা। আমার পরিবারের শরীর বরাবর কাহিল, তাহারই অরুচি সারাইবার জন্য অম্বল রাঁধিয়া আমার হাত পাকিয়া গেছে। বুড়ার কথা শুনিয়া হাসিতেছ? কিন্তু ঠাট্টা নয় মা, এ সত্য কথা। কমলা হাসি মুখে কহিল, আমি আপনার কাছ থেকে অম্বল রাঁধা শিখিব। চক্রবর্তী, ওরে বাস রে, বিদ্যা কি এত সহজে দেওয়া যায়? একদিনেই শিখাইয়া বিদ্যার গুমর যদি নষ্ট করি তবে বিনা পানি অপ্রসন্ন হইবেন। 2-4 দিনে বৃদ্ধকে খোসামত করিতে হইবে। আমাকে কি করিয়া খুশি করিতে হয় সে তোমাকে ভাবিয়া বাহির করিতে হইবে না। আমি নিজে সমস্ত বিস্তারিত বলিয়া দিব। প্রথম দফায় আমি পানটা কিছু বেশি খাই, কিন্তু সুপারি গোটা গোটা থাকিলে চলিবে না। আমাকে বশীভূত করা সহজ ব্যাপার না। কিন্তু মার ওই হাসি মুখখানিতে কাজ অনেকটা অগ্রসর হইয়াছে। ওরে, তোর নাম কি রে? উমেশ উত্তর দিল না। সে রাগিয়াছিল। তাহার মনে হইতেছিল কমলা স্নেহরাজ্যে বৃদ্ধ তাহার শরিক হইয়া আসিয়া উপস্থিত হইয়াছে। কমলা তাহাকে মৌন দেখিয়া কহিল, ওর নাম উমেশ। বৃদ্ধ কহিলেন, এ ছোকরাটি বেশ ভালো। একদমে ইহার মন পাওয়া যায় না তাহা স্পষ্ট দেখিতেছি। কিন্তু দেখো মা, এর সঙ্গে আমার বনিবে। কিন্তু আর বেলা করিও না, আমার রান্না হইতে কিছুমাত্র বিলম্ব হইবে না। কমলা যে একটা শূন্যতা অনুভব করিতেছিল এই বৃদ্ধকে পাইয়া তাহা ভুলিয়া গেল। রমেশ ওই বৃদ্ধের আগমনে এখনকার মতো কতকটা নিশ্চিন্ত হইল। প্রথম কয় মাস যখন রমেশ কমলাকে আপনার স্ত্রী বলিয়াই জানিত, তখন তাহার আচরণ, তখন পরস্পরের বাধাবিহীন নিকটবর্তিতা এখনকার হইতে এতই তফাৎ যে এই হঠাৎ প্রভেদ বালিকার মনকে আঘাত না করিয়া থাকিতে পারে না। এমন সময় এই চক্রবর্তী আসিয়া রমেশের দিক হইতে কমলার চিন্তাকে যদি খানিকটা বিক্ষিপ্ত করিতে পারে, তবে রমেশ আপনার হৃদয়ের ক্ষতবেদনায় অখণ্ড মনোযোগ দিয়া বাঁচে। অদূরে তাহার কামরার দ্বারের কাছে আসিয়া কমলা দাঁড়াইল। তাহার মনের ইচ্ছা, কর্মহীন দীর্ঘ মধ্যাহ্নটা সে চক্রবর্তীকে একাকী দখল করিয়া বসে। চক্রবর্তী তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, না না মা, এটা ভালো হইল না, এটা কিছুতেই চলিবে না। কমলা কি ভালো হইল না বুঝিতে না পারিয়া আশ্চর্য ও কুণ্ঠিত হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, ওই যে ওই জুতোটা। রমেশবাবু, এটা আপনা কর্তৃকই হইয়াছে। যা বলেন এটা আপনারা অধর্ম করিতেছেন। দেশের মাটিকে এই সকল চরণ স্পর্শ হইতে বঞ্চিত করিবেন না, তাহা হইলে দেশ মাটি হইবে। রামচন্দ্র যদি সীতাকে ভসনের বুট পরাইতেন
তবে লক্ষণ কি 14 বৎসর বনে ফিরিয়া বেড়াইতে পারিতেন মনে করেন? কখনোই না। আমার কথা শুনিয়া রমেশবাবু হাসিতেছেন, মনে মনে ঠিক পছন্দ করিতেছেন না। না করিবারই কথা। আপনারা জাহাজের বাঁশি শুনিলেই আর থাকিতে পারেন না, একেবারেই চড়িয়া বসেন, কিন্তু কোথায় যে যাইতেছেন তাহা একবারও ভাবেন না। রমেশ কহিল, খুড়ো, আপনি না হয় আমাদের গম্যস্থানটা ঠিক করিয়া দিন না। জাহাজের বাঁশিটার চেয়ে আপনার পরামর্শ পাকা হইবে। চক্রবর্তী কহিলেন, এই দেখুন, আপনার বিবেচনা শক্তি এর মধ্যেই উন্নতি লাভ করিয়াছে, অথচ অল্পক্ষণের পরিচয়। তবে আসুন, গাজীপুরে আসুন। যাবে মা গাজীপুরে? সেখানে গোলাপের ক্ষেত আছে, আর সেখানে তোমার এই বৃদ্ধ ভক্তটাও থাকে। রমেশও কমলার মুখের দিকে চাহিল। কমলা তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। ইহার পরে উমেশ এবং চক্রবর্তীতে মিলিয়া লজ্জিত কমলার কামরায় সভা স্থাপন করিল। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহিরেই রইয়া গেল। মধ্যাহ্নে জাহাজ ধকধক করিয়া চলিয়াছে। শারদ রৌদ্র রঞ্জিত দুই তীরের শান্তিময় বৈচিত্র্য স্বপ্নের মতো চোখের ওপর দিয়া পরিবর্তিত হইয়া চলিয়াছে। কোথাও বা ধানের ক্ষেত, কোথাও বা নৌকা লাগানো ঘাট, কোথাও বা বালুর তীর, কোথাও বা গ্রামের গোয়াল, কোথাও বা গঞ্জের টিনের ছাদ, কোথাও বা প্রাচীন ছায়াবটের তলে খেয়াতরির অপেক্ষী 2-4টি পাড়ের যাত্রী। এই শরৎ মধ্যাহ্নের সুমধুর স্তব্ধতার মধ্যে অদূরের কামরার ভিতর হইতে যখন ক্ষণে ক্ষণে কমলার স্নিগ্ধ কৌতুকহাস্য রমেশের কানে আসিয়া প্রবেশ করিল, তখন তাহার বুকে বাজিতে লাগিল। সমস্তই কি সুন্দর, অথচ কি সুদূর। রমেশের আর্ত জীবনের সহিত কি নিদারুণ আঘাতে বিচ্ছিন্ন। কমলার এখনো অল্প বয়স, কোনো সংশয়ের আশঙ্কা বা বেদনা স্থায়ী হইয়া তাহার মনের মধ্যে টিকিয়া থাকিতে পারে না। রমেশের ব্যবহার সম্বন্ধে এ কয়দিনে সে আর কোনো চিন্তা করিবার অবকাশ পায় নাই। স্রোত যেখানে বাধা পায় সেইখানে যত আবর্জনা আসিয়া জমে। কমলার চিত্তস্রোতের সহজ প্রবাহ রমেশের আচরণে হঠাৎ একটা জায়গায় বাধা পাইয়াছিল। সেইখানে আবর্ত রচিত হইয়া নানা কথা বারবার একই জায়গায় ঘুরিয়া বেড়াইতেছিল। বৃদ্ধ চক্রবর্তীকে লইয়া হাসিয়া বকিয়া রাঁধিয়া খাওয়াইয়া কমলার হৃদয় স্রোত আবার সমস্ত বাধা অতিক্রম করিয়া চলিয়া গেল। আবর্ত কাটিয়া গেল। যাহা কিছু জমিতেছিল এবং ঘুরিতেছিল তাহা সমস্ত ভাসিয়া গেল। সে আপনার কথা আর কিছুই ভাবিল না। আশ্বিনের সুন্দর দিনগুলি নদীপথের বিচিত্র দৃশ্যগুলিকে রমণীয় করিয়া তাহারই মাঝখানে কমলার এই প্রতিদিনের আনন্দিত গৃহিণীপনাকে যেন সোনার জলের ছবির মাঝখানে এক একটি সরল কবিতার পৃষ্ঠার মতো উল্টাইয়া যাইতে লাগিল। কর্মের উৎসাহে দিন আরম্ভ হইত। উমেশ আজকাল আর স্টিমার ফেল করে না, কিন্তু তাহার ঝুড়ি ভর্তি হইয়া আসে। ক্ষুদ্র ঘরকন্যার মধ্যে উমেশের এই সকালবেলাকার ঝুড়িটা পরম কৌতূহলের বিষয়। এ কি রে, এ যে লাউ ডগা! ও মা, সজনের খাড়া তুই কোথা হইতে জোগাড় করিয়া আনিলি? এই দেখো দেখো খুড়োমশাই, টক পালং যে এই খোট্টার দেশে পাওয়া যায় তাহা তো আমি জানিতাম না। ঝুড়ি লইয়া রোজ সকালে এইরূপ একটা কলরব ওঠে। যেদিন রমেশ উপস্থিত থাকে সেদিন ইহার মধ্যে একটু বেসুর লাগে। সে চৌর্য সন্দেহ না করিয়া থাকিতে পারে না। কমলা উত্তেজিত হইয়া বলে, বাহ, আমি নিজের হাতে উহাকে পয়সা গনিয়া দিয়াছি। রমেশ বলে, তাহাতে উহার চুরির সুবিধা ঠিক দ্বিগুণ বাড়িয়া যায়। পয়সাটাও চুরি করে, শাকও চুরি করে। এই বলিয়া রমেশ উমেশকে ডাকিয়া বলে, আচ্ছা হিসাব দে দেখি। তাহাতে তাহার একবারের হিসেবের সঙ্গে আর একবারের হিসাব মেলে না। ঠিক দিতে গেলে জমার চেয়ে খরচের অঙ্ক বেশি হইয়া উঠে। ইহাতে উমেশ লেশমাত্র কুণ্ঠিত হয় না। সে বলে, আমি যদি হিসাব ঠিক রাখিতে পারিব তবে আমার এমন দশা হইবে কেন? আমি তো গোমস্তা হইতে পারিতাম। কি বলেন দাদা ঠাকুর? চক্রবর্তী বলেন, রমেশবাবু, আহারের পর আপনি উহার বিচার করিবেন, তাহা হইলে সুবিচার করিতে পারিবেন। আপাতত আমি এই ছোড়াটাকে উৎসাহ না দিয়া থাকিতে পারিতেছি না। উমেশ বাবা, সংগ্রহ করার বিদ্যা কম বিদ্যা নয়, অল্প লোকেই পারে।
চেষ্টা সকলেই করে, কৃতকার্য কয়জনে হয়? রমেশবাবু, গুণীর মর্যাদা আমি বুঝি, সজনে খাড়ার সময়ে নয়, তবু এত ভোরে বিদেশে সজনের খাড়া কয়জন ছেলে জোগাড় করিয়া আনিতে পারে বলুন দেখি? মশায়, সন্দেহ করিতে অনেকেই পারে, কিন্তু সংগ্রহ করিতে হাজারে একজন পারে। রমেশ: খুড়ো, এটা ভালো হইতেছে না, উৎসাহ দিয়া অন্যায় করিতেছেন। চক্রবর্তী: ছেলেটার বিদ্যে বেশি নেই, যেটাও আছে সেটাও যদি উৎসাহের অভাবে নষ্ট হইয়া যায় তো বড় আক্ষেপের বিষয় হইবে। অন্তত যে কয়দিন আমরা স্টিমারে আছি। ওরে উমেশ, কাল কিছু নিমপাতা জোগাড় করিয়া আনিস, যদি উচ্ছে পাস আরো ভালো হয়। মা, শুক্তনিটা নিতান্তই চাই। আমাদের আয়ুর্বেদে বলে। থাক, আয়ুর্বেদের কথা থাক, এদিকে বিলম্ব হইয়া যাইতেছে। উমেশ, শাকগুলো বেশ করে ধুয়ে নিয়ে আয়। রমেশ এই রূপে উমেশকে লইয়া যতই সন্দেহ করে, খিটখিট করে, উমেশ ততই যেন কমলার বেশি করিয়া আপন হইয়া উঠে। ইতিমধ্যে চক্রবর্তী তাহার পক্ষ লওয়াতে রমেশের সহিত কমলার দলটি যেন বেশ একটু স্বতন্ত্র হইয়া আসিল। রমেশ তাহার সূক্ষ্ম বিচারশক্তি লইয়া একদিকে একা, অন্যদিকে কমলা, উমেশ এবং চক্রবর্তী তাহাদের কর্মসূত্রে, স্নেহসূত্রে, আমোদ আহ্লাদের সূত্রে ঘনিষ্ঠভাবে এক। চক্রবর্তী আসিয়া অবধি তাহার উৎসাহের সংক্রামক উত্তাপে রমেশ কমলাকে পূর্বাপেক্ষা বিশেষ ঔৎসুক্যের সহিত দেখিতেছে, কিন্তু তবু দলে মিশিতে পারিতেছে না। বড় জাহাজ যেমন ডাঙায় ভিড়িতে চায়, কিন্তু জল কম বলিয়া তাহাকে তফাতে নোঙর ফেলিয়া দূর হইতে তাকাইয়া থাকিতে হয়। এদিকে ছোট ছোট ডিঙি পানসিগুলো অনায়াসী তীরে গিয়া ভিড়ে, রমেশের সেই দশা হইয়াছে। পূর্ণিমার কাছাকাছি একদিন সকালে উঠিয়া দেখা গেল রাশি রাশি কালো মেঘ দলে দলে আকাশ পূর্ণ করিয়া ফেলিয়াছে। বাতাস এলোমেলো হইতেছে, বৃষ্টি এক একবার আসিতেছে, আবার এক একবার ধরিয়া গিয়া রৌদ্রের আভাসও দেখা যাইতেছে। মাঝগঙ্গায় আজ আর নৌকা নাই, দু একখানা বা দেখা যাইতেছে, তাহাদের উৎকণ্ঠিত ভাব স্পষ্টই বুঝা যায়। জলার্থিনী মেয়েরা আজ ঘাটে অধিক বিলম্ব করিতেছে না। জলের উপরে মেঘ বিচ্ছুরিত একটা রুদ্র আলোক পড়িয়াছে এবং ক্ষণে ক্ষণে নদিনীর এক তীর হইতে আর এক তীর পর্যন্ত শিহরিয়া উঠিতেছে। স্টিমার যথানিয়মে চলিয়াছে। দুর্যোগের নানা অসুবিধার মধ্যে কোনো মতে কমলার রাঁধাবাড়া চলিতে লাগিল। চক্রবর্তী আকাশের দিকে চাহিয়া কহিলেন, মা, ওবেলা যাহাতে রাঁধিতে না হয় তাহার ব্যবস্থা করিতে হইবে। তুমি খিচুড়ি চড়াইয়া দাও, আমি ইতিমধ্যে রুটি গড়িয়া রাখি। খাওয়া দাওয়া শেষ হইতে আজ অনেক বেলা হইল। দমকা হাওয়ার জোর ক্রমে বাড়িয়া উঠিল, নদী ফেনাইয়া ফেনাইয়া ফুলিতে লাগিল। সূর্য অস্ত গেছে কিনা বুঝা গেল না। সকাল সকাল স্টিমার নোঙর ফেলিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। ছিন্ন বিচ্ছিন্ন মেঘের মধ্য হইতে বিকারের পাংশুবর্ণ হাসির মতো একবার জ্যোৎস্নার আলো বাহির হইতে লাগিল। তুমুল বেগে বাতাস এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। কমলা একবার জলে ডুবিয়াছে। ঝড়ের ঝাপটাকে সে অগ্রাহ্য করিতে পারে না। রমেশ আসিয়া তাহাকে আশ্বাস দিল, স্টিমারে কোনো ভয় নাই কমলা, তুমি নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারো, আমি পাশের ঘরেই জাগিয়া আছি। দ্বারের কাছে আসিয়া চক্রবর্তী কহিলেন, মা লক্ষ্মী, ভয় নাই। ঝড়ের বাপের সাধ্য কি তোমাকে স্পর্শ করে? ঝড়ের বাপের সাধ্য কতদূর তাহা নিশ্চয় বলা কঠিন, কিন্তু ঝড়ের সাধ্য যে কি তাহা কমলার অগোচর নাই। সে তাড়াতাড়ি দ্বারের কাছে গিয়া ব্যগ্রস্বরে কহিল, খুড়োমশাই, তুমি ঘরে আসিয়া বসো। চক্রবর্তী সসংকোচে কহিলেন, তোমাদের যে এখন শোবার সময় হইল মা, আমি এখন। ঘরে ঢুকিয়া দেখিলেন রমেশ সেখানে নাই। আশ্চর্য হইয়া কহিলেন, রমেশবাবু এই ঝড়ে গেলেন কোথায়? শাক চুরি তো তাহার অভ্যাস নাই। কে ও, খুড়ো নাকি? এই যে, আমি পাশের ঘরেই আছি। পাশের ঘরে চক্রবর্তী উঁকি মারিয়া দেখিলেন রমেশ বিছানায় অর্ধশয়ন অবস্থায় আলো জ্বালিয়া বই পড়িতেছে। চক্রবর্তী কহিলেন, বৌমা যে একলা ভয় সারা হইলেন। আপনার বই তো ঝড়কে ডরায় না, ওটা এখন রাখিয়া দিলে অন্যায় হয় না, আসুনে ঘরে। কমলা একটা দুর্নিবার আবেগ বশে আত্মবিস্মৃত হইয়া
তাড়াতাড়ি চক্রবর্তীর হাত দৃঢ়ভাবে চাপিয়া রুদ্ধকণ্ঠে কহিল, না না খুড়োমশাই, না না। ঝড়ের কল্লোলে কমলার এ কথা রমেশের কানে গেল না, কিন্তু চক্রবর্তী বিস্মিত হইয়া ফিরিয়া আসিলেন। রমেশ বই রাখিয়া এ ঘরে উঠিয়া আসিল। জিজ্ঞাসা করিল, কি চক্রবর্তী খুড়ো, ব্যাপার কি? কমলা বুঝি আপনাকে? কমলা রমেশের মুখের দিকে না চাহিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, আমি উহাকে কেবল গল্প বলিবার জন্য ডাকিয়াছিলাম। কিসের প্রতিবাদে যে কমলা না না বলিল তাহাকে জিজ্ঞাসা করিলে সে বলিতে পারিত না। এই নার অর্থ এই যে, যদি মনে করো আমার ভয় ভাঙাইবার দরকার আছে, না, দরকার নাই। যদি মনে করো আমাকে সঙ্গ দিবার প্রয়োজন, না, প্রয়োজন নাই। পরক্ষণেই কমলা কহিল, খুড়োমশাই, রাত হইয়া যাইতেছে, আপনি শুইতে যান। একবার উমেশের খবর লইবেন, সে হয়তো ভয় পাইতেছে। দরজার কাছ হইতে একটা আওয়াজ আসিল, মা, আমি কাহাকেও ভয় করি না। উমেশ মরিসুরি দিয়া কমলার দ্বারের কাছে বসিয়া আছে। কমলার হৃদয় বিগলিত হইয়া গেল। সে তাড়াতাড়ি বাহিরে গিয়া কহিল, হ্যাঁ রে উমেশ, তুই ঝড় জলে ভিজিতেছিস কেন? লক্ষ্মী ছাড়া কোথাকার, যা খুড়োমশাইয়ের সঙ্গে শুইতে যা। কমলার মুখের লক্ষ্মী ছাড়া সম্বোধনে উমেশ বিশেষ পরিতৃপ্ত হইয়া চক্রবর্তী খুড়ার সঙ্গে শুইতে গেল। রমেশ জিজ্ঞাসা করিল, যতক্ষণ না ঘুম আসে আমি বসিয়া গল্প করিব কি? কমলা কহিল, না, আমার ভারী ঘুম পাইয়াছে। রমেশ কমলার মনের ভাব যে না বুঝিল তাহা নয়, কিন্তু সে আর দ্বিরুক্তি করিল না। কমলার অভিমান ক্ষুণ্ণ মুখের দিকে তাকাইয়া সে ধীরে ধীরে আপন কক্ষে চলিয়া গেল। বিছানার মধ্যে স্থির হইয়া ঘুমের অপেক্ষায় পড়িয়া থাকিতে পারে এমন শান্তি কমলার মনে ছিল না। তবু সে জোর করিয়া শুইল। ঝড়ের বেগের সঙ্গে জলের কল্লোল ক্রমে বাড়িয়া উঠিল। খালাসিদের গোলমাল শোনা যাইতে লাগিল। মাঝে মাঝে ইঞ্জিন ঘরে সারেঙের আদেশ সূচক ঘণ্টা বাজিয়া উঠিল। প্রবল বায়ুবেগের বিরুদ্ধে জাহাজকে স্থির রাখিবার জন্য নোঙর বাঁধা অবস্থাতেও ইঞ্জিন ধীরে ধীরে চলিতে লাগিল। কমলা বিশ্রাম ছাড়িয়া কামরার বাহিরে আসিয়া দাঁড়াইল। ক্ষণকালের জন্য বৃষ্টির বিশ্রাম হইয়াছে, কিন্তু ঝড়ের বাতাস স্বরবিদ্ধ জন্তুর মতো চিৎকার করিয়া দিক বিদিকে ছুটিয়া বেড়াইতেছে। মেঘ সত্ত্বেও শুক্ল চতুর্দশীর আকাশ নীল আলোকে অশান্ত সংহার মূর্তি অস্ফুটভাবে প্রকাশ করিতেছে। তীর স্পষ্ট লক্ষ্য হইতেছে না, নদী ঝাপসা দেখা যাইতেছে, কিন্তু ঊর্ধ্বে নিম্নে দূরে নিকটে দৃশ্যে অদৃশ্যে একটা মূঢ় উন্মত্ততা, একটা অন্ধ আন্দোলন যেন অদ্ভুত মূর্তি পরিগ্রহ করিয়া যমরাজের উদ্যত সিংহ কালো মহিষ্টার মতো মাথা ঝাঁকা দিয়া দিয়া উঠিতেছে। এই পাগল রাত্রি, এই আকুল আকাশের দিকে চাহিয়া কমলার বুকের ভিতরটা যে দুলিতে লাগিল, তাহা কি ভয়ে না আনন্দে স্থির করিয়া বলা যায় না। এই প্রলয়ের মধ্যে যে একটা বাধাহীন শক্তি, একটা বন্ধনহীন স্বাধীনতা আছে, তাহা যেন কমলার হৃদয়ের মধ্যে একটা সুপ্ত সঙ্গিনীকে জাগাইয়া তুলিল। এই বিশ্বব্যাপী বিদ্রোহের বেগ কমলার চিত্তকে বিচলিত করিল। কিসের বিরুদ্ধে বিদ্রোহ, তাহার উত্তর কি এই ঝড়ের গর্জনের মধ্যে পাওয়া যায়? না, তাহা কমলার হৃদয়াবেগেরই মতো অব্যক্ত। একটা কোনো অনির্দিষ্ট অমূর্ত মিথ্যা স্বপ্নের অন্ধকারের জাল ছিন্ন বিচ্ছিন্ন করিয়া বাহির হইয়া আসিবার জন্য আকাশ পাতালে এই মাতামাতি, এই রোষগর্জিত ক্রন্দন। পথহীন প্রান্তরের প্রান্ত হইতে বাতাস কেবল না না বলিয়া চিৎকার করিতে করিতে নিশীথ রাত্রে ছুটিয়া আসিতেছে। একটা কেবল প্রচণ্ড অস্বীকার। কিসের অস্বীকার তাহা নিশ্চয় বলা যায় না, কিন্তু না, কিছুতেই না, 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 না। পরদিন প্রাতে ঝড়ের বেগ কিছু কমিয়াছে, কিন্তু একেবারে থামে নাই। নোঙর তুলিবে কিনা এখনো তাহা সারেং ঠিক করিতে পারে নাই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে তাকাইতেছে। সকালেই চক্রবর্তী রমেশের সন্ধানে কমলার পাশের কামরায় প্রবেশ করিলেন। দেখিলেন রমেশ তখনও বিছানায় পড়িয়া আছে। চক্রবর্তীকে দেখিয়া সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। এই ঘরে রমেশের শয়নাবস্থা দেখিয়া চক্রবর্তী গত রাত্রির ঘটনার সঙ্গে মনে মনে সমস্তটা মিলাইয়া লইলেন। জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রে বুঝি এই ঘরেই শোয়া হইয়াছিল? রমেশ এই প্রশ্নের উত্তর এড়াইয়া কহিল, এ কি দুর্যোগ আরম্ভ হইয়াছে!
কাল রাত্রে খুড়োর ঘুম কেমন হইল? চক্রবর্তী কহিলেন, আমাকে নির্বোধের মতো দেখিতে, আমার কথাবার্তাও সেই প্রকারের। তবু এই বয়সে আমাকে অনেক দুরূহ বিষয়ের চিন্তা করিতে হইয়াছে এবং তাহার অনেকগুলার মীমাংসাও পাইয়াছি, কিন্তু আপনাকে সবচেয়ে দুরূহ বলিয়া ঠেকিতেছে। মুহূর্তের জন্য রমেশের মুখ ঈষৎ রক্তবর্ণ হইয়া উঠিল। পরক্ষণেই আত্মসংবরণ করিয়া একটুখানি হাসিয়া কহিল, দুরূহ হওয়াটাই যে সবসময় অপরাধের তা নয় খুড়ো। তেলেগু ভাষার শিশুপাঠও দুরূহ, কিন্তু ত্রৈলঙ্গের বালকের কাছে তাহা জলের মতো সহজ। যাহাকে না বুঝিবেন তাহা তাড়াতাড়ি দোষ দিবেন না, এবং যে অক্ষর না বোঝেন কেবলমাত্র তাহার উপরে অনিমেষ চক্ষু রাখিলেই যে তাহা কোনো কালে বুঝিতে পারিবেন, এমন আশা করিবেন না। বৃদ্ধ কহিলেন, আমাকে মাপ করিবেন রমেশবাবু, আমার সঙ্গে যাহার বোঝাপড়ার কোনো সম্পর্ক নাই তাহাকে বুঝিতে চেষ্টা করাই ধৃষ্টতা। কিন্তু পৃথিবীতে দৈবাৎ এমন এক একটি মানুষ মেলে, দৃষ্টিপাত মাত্রই যাহার সঙ্গে সম্বন্ধ স্থির হইয়া যায়। তার সাক্ষী আপনি ওই দেড়ে সারেংটাকে জিজ্ঞাসা করুন। বৌমার সঙ্গে ওর আত্মীয় সম্বন্ধ ওকে এখনই স্বীকার করিতে হইবে। ওর ঘাড় করিবে, না করে তো ওকে আমি মুসলমান বলিব না। এমন অবস্থায় হঠাৎ মাঝখানে তেলেগু ভাষা আসিয়া পড়িলে ভারী মুশকিলে পড়িতে হয়। শুধু শুধু রাগ করিলে চলিবে না রমেশবাবু, কথাটা ভাবিয়া দেখিবেন। রমেশ কহিল, ভাবিয়া দেখিতেছি বলিয়াই তো রাগ করিতে পারিতেছি না। কিন্তু আমি রাগ করি আর না করি, আপনি দুঃখ পান আর না পান, তেলেগু ভাষা তেলেগুই থাকিয়া যাইবে। প্রকৃতির এইরূপ নিষ্ঠুর নিয়ম। এই বলিয়া রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ইতিমধ্যে রমেশ চিন্তা করিতে লাগিল গাজীপুরে যাওয়া উচিত কিনা। প্রথমে সে ভাবিয়াছিল অপরিচিত স্থানে বাসস্থাপন করার পক্ষে বৃদ্ধের সহিত পরিচয় তাহার কাজে লাগিবে, কিন্তু এখন মনে হইল পরিচয়ের অসুবিধাও আছে। কমলার সহিত তাহার সম্বন্ধ আলোচনা ও অনুসন্ধানের বিষয় উঠিলে একদিন তাহা কমলার পক্ষে নিদারুণ হইয়া দাঁড়াইবে। তার চেয়ে যেখানে সকলেই অপরিচিত সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করিবার কেহ নাই, সেইখানে আশ্রয় লওয়াই ভালো। গাজীপুরে পৌঁছবার আগের দিন রমেশ চক্রবর্তীকে কহিল, খুড়ো, গাজীপুর আমার প্র্যাকটিসের পক্ষে অনুকূল বলিয়া বুঝিতেছি না। আপাতত কাশীতে যাওয়াই আমি স্থির করিয়াছি। রমেশের কথার মধ্যে নিঃসংশয়ের সুর শুনিয়া বৃদ্ধ হাসিয়া কহিলেন, বারবার ভিন্ন ভিন্ন রকম স্থির করাকে স্থির করা বলে না, সে তো অস্থির করা। যা হোক, এই কাশী যাওয়াটা এখনকার মতো আপনার শেষ স্থির। রমেশ সংক্ষেপে কহিল, হ্যাঁ। বৃদ্ধ কোনো উত্তর না করিয়া চলিয়া গেলেন এবং জিনিসপত্র বাঁধিতে প্রবৃত্ত হইলেন। কমলা আসিয়া কহিল, খুড়োমশাই, আজ কি আমার সঙ্গে আড়ি? বৃদ্ধ কহিলেন, ঝগড়া তো দুই বেলাই হয়, কিন্তু একদিনে তো জিতিতে পারিলাম না। কমলা, আজ যে সকাল হইতে তুমি পালাইয়া বেড়াইতেছ। চক্রবর্তী, তোমরা যে মা আমার চেয়ে বড় রকমের পলায়নের চেষ্টায় আছো, আর আমাকে পলাতক বলিয়া অপবাদ দিতেছ। কমলা কথাটা না বুঝিয়া চাহিয়া রহিল। বৃদ্ধ কহিলেন, রমেশবাবু, তবে কি এখনো বলেন নাই তোমাদের যে কাশী যাওয়া স্থির হইয়াছে? কমলা শুনিয়া হা না কিছুই বলিল না। কিছুক্ষণ পরে কহিল, খুড়োমশাই, তুমি পারিবে না, দাও তোমার বাক্স আমি সাজাইয়া দিই। কাশী যাওয়া সম্বন্ধে কমলার এই ঔদাসীন্যে চক্রবর্তী হৃদয়ের মধ্যে একটা গভীর আঘাত পাইলেন। মনে মনে ভাবিলেন, ভালোই হইতেছে, আমার মতো বয়সে আবার নতুন জালে জড়ানো কেন। ইতিমধ্যে কাশী যাওয়ার কথা কমলাকে জানাইবার জন্য রমেশ আসিয়া উপস্থিত হইল। কহিল, আমি তোমাকেই খুঁজিতেছিলাম। কমলা চক্রবর্তীর কাপড় চোপড় ভাঁজ করিয়া গুছাইতে লাগিল। রমেশ কহিল, কমলা, এবার আমাদের গাজীপুর যাওয়া হইল না। আমি স্থির করিয়াছি কাশীতে গিয়া প্র্যাকটিস করিব। তুমি কি বলো? কমলা চক্রবর্তীর বাক্স হইতে চোখ না তুলিয়া কহিল, না, আমি গাজীপুরেই যাইব। আমি সমস্ত জিনিসপত্র গুছাইয়া লইয়াছি। কমলার এই দ্বিধাহীন উত্তরে রমেশ কিছু আশ্চর্য হইয়া গেল। কহিল, তুমি কি একলাই যাইবে নাকি? কমলা চক্রবর্তীর মুখের দিকে তাহার স্নিগ্ধ চক্ষু তুলিয়া কহিল, কেন,
সেখানে তো খুড়োমশাই আছেন। কমলার এই কথায় চক্রবর্তী কুণ্ঠিত হইয়া পড়িলেন। কহিলেন, মা, তুমি যদি সন্তানের প্রতি এতদূর পক্ষপাত দেখাও, তাহা হইলে রমেশবাবু আমাকে দুচক্ষে দেখিতে পারিবেন না। ইহার উত্তরে কমলা কেবল কহিল, আমি গাজীপুরে যাইব। এ সম্বন্ধে যে কাহারও কোনো সম্মতির অপেক্ষা আছে, কমলার কণ্ঠস্বরে এইরূপ প্রকাশ পাইল না। রমেশ কহিল, খুড়ো, তবে গাজীপুর স্থির। ঝড় জলের পর সেদিন রাত্রে জ্যোৎস্না পরিষ্কার হইয়া ফুটিয়াছে। রমেশ ডেকের কেদারায় বসিয়া ভাবিতে লাগিল, এমন করিয়া আর চলিবে না। ক্রমেই বিদ্রোহী কমলাকে লইয়া জীবনের সমস্যা অত্যন্ত দুরূহ হইয়া উঠিবে। এমন করিয়া কাছে থাকিয়া দূরত্ব রক্ষা করা দুরূহ। এবারে হাল ছাড়িয়া দিব। কমলাই আমার স্ত্রী, আমি তো উহাকে স্ত্রী বলিয়াই গ্রহণ করিয়াছিলাম। মন্ত্র পড়া হয় নাই বলিয়াই কোনো সংকোচ করা অন্যায়। যমরাজ সেদিন কমলাকে বধূরূপে আমার পাশে আনিয়া দিয়া সেই নির্জন সৈকত দ্বীপে স্বয়ং গ্রন্থিবন্ধন করিয়া দিয়াছেন। তাহার মতো এমন পুরোহিত জগতে কোথাও আছে? হেমনলিনী এবং রমেশের মাঝখানে একটা যুদ্ধক্ষেত্র পড়িয়া আছে। বাধা, অপমান, অবিশ্বাস কাটিয়ে যদি রমেশ জয়ী হইতে পারে, তবেই সে মাথা তুলিয়া হেমনলিনীর পার্শ্বে গিয়া দাঁড়াইতে পারিবে। সেই যুদ্ধের কথা মনে হইলে তাহার ভয় হয়, জিতিবার কোনো আশা থাকে না। কেমন করিয়া প্রমাণ করিবে? এবং প্রমাণ করিতে হইলে সমস্ত ব্যাপারটা লোকসাধারণের কাছে এমন কদর্য এবং কমলার পক্ষে এমন সাংঘাতিক আঘাতকর হইয়া উঠিবে যে সে সংকল্প মনে স্থান দেওয়া কঠিন। অতএব দুর্বলের মতো রাত দ্বিধা না করিয়া কমলাকে স্ত্রী বলিয়া গ্রহণ করিলেই সকল দিকে শ্রেয় হইবে। হেমনলিনী তো রমেশকে ঘৃণা করিতেছে। এই ঘৃণাই তাহাকে উপযুক্ত সৎ পাত্রে চিত্ত সমর্পণ করিতে আনুকূল্য করিবে। এই ভাবিয়া রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাসের দ্বারা সেই দিকটার আশাটাকে ভূমিসাৎ করিয়া দিল। রমেশ জিজ্ঞাসা করিল, কিরে, তুই কোথায় চলিয়াছিস? উমেশ কহিল, আমি মা ঠাকরুনের সঙ্গে যাইতেছি। রমেশ, আমি যে তোর কাশী পর্যন্ত টিকিট করিয়া দিয়াছি। এ যে গাজীপুরের ঘাট, আমরা তো কাশী যাইব না। উমেশ, আমিও যাইব না। উমেশ যে তাহাদের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে পড়িবে, এরূপ আশঙ্কা রমেশের ছিল না। কিন্তু ছোঁড়াটার অবিচলিত দৃঢ়তা দেখিয়া রমেশ স্তম্ভিত হইল। কমলাকে জিজ্ঞাসা করিল, কমলা, উমেশকেও লইতে হইবে নাকি? কমলা কহিল, না লইলে ও কোথায় যাইবে? রমেশ, কেন, কাশীতে ওর আত্মীয় আছে। কমলা, না, ও আমাদেরই সঙ্গে যাইবে বলিয়াছে। উমেশ, দেখিস তুই খুড়োমশায়ের সঙ্গে থাকিস, নইলে বিদেশে ভিড়ের মধ্যে কোথায় হারাইয়া যাইবি। কোন দেশে যাইতে হইবে, কাহাকে সঙ্গে লইতে হইবে, এ সমস্ত মীমাংসার ভার কমলা একলাই লইয়াছে। রমেশের ইচ্ছা অনিচ্ছার বন্ধন পূর্বে কমলা নম্রভাবে স্বীকার করিত। হঠাৎই শেষ কয়দিনের মধ্যে তাহা যেন সে কাটাইয়া উঠিয়াছে। অতএব উমেশও তাহার ক্ষুদ্র একটি কাপড়ের পুঁটুলি বক্ষে লইয়া চলিল। এ সম্বন্ধে আর অধিক আলোচনা হইল না। শহর এবং সাহেব পাড়ার মাঝামাঝি একটা জায়গায় খুড়োমশায়ের একটি ছোট বাংলা। তাহার পশ্চাতে আমবাগান, সম্মুখে বাঁধানো কূপ, সামনের দিকে অনুচ্চ প্রাচীরের বেষ্টন। কূপের সিঞ্চিত জলে কপি কড়াইশুটির ক্ষেত শ্রীবৃদ্ধি লাভ করিয়াছে। প্রথম দিনে কমলা ও রমেশ এই বাংলাতে গিয়াই উঠিল। চক্রবর্তী খুড়া স্ত্রী হরিভাবিনীর শরীর কাহিল বলিয়া খুড়ো সমাজে প্রচার করেন, কিন্তু তাহার দৌর্বল্যের বাহ্য লক্ষণ কিছুই দেখিতে পাওয়া যায় না। তাহার বয়স নিতান্ত অল্প নহে, কিন্তু শক্ত সমর্থ চেহারা। সামনের কিছু কিছু চুল পাকিয়াছে, কিন্তু কাঁচার অংশই বেশি। তাহার সম্বন্ধে জরা যেন কেবলমাত্র ডিক্রি পাইয়াছে, কিন্তু দখল পাইতেছে না। আসল কথা, এই দম্পতিটি যখন তরুণ ছিলেন তখন হরিভাবিনীকে ম্যালেরিয়ায় খুব শক্ত করিয়া ধরে। বায়ু পরিবর্তন ছাড়া আর কোনো উপায় না দেখিয়া চক্রবর্তী গাজীপুরে স্কুল মাস্টারি জোগাড় করিয়া এখানে আসিয়া বাস করেন। স্ত্রী সম্পূর্ণ সুস্থ হইলেও তাহার স্বাস্থ্যের প্রতি চক্রবর্তীর কিছুমাত্র আস্থা জন্মে নাই।
অতিথিদিগকে বাহিরের ঘরে বসাইয়া চক্রবর্তী অন্তঃপুরে প্রবেশ করিয়া ডাকিলেন, সেজ বউ। সেজ বউ তখন প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণে রামকৌলিকে দিয়া গম ভাঙাইতেছিলেন এবং ছোট বড় নানা প্রকার ভাঁড়ে ও হাঁড়িতে নানা জাতীয় চাটনি রৌদ্রে সাজাইতেছিলেন। চক্রবর্তী আসিয়াই কহিলেন, এই বুঝি ঠান্ডা পড়িয়াছে, গায়ে একখানা র্যাপার দিতে নাই? হরিভাবিনী, তোমার সকল অনাসৃষ্টি, ঠান্ডা আবার কোথায়, রৌদ্রে পিঠ পড়িতেছে। চক্রবর্তী, সেটাই কি ভালো? ছায়া জিনিসটা তো দুর্মূল্য নয়। হরিভাবিনী, আচ্ছা সে হবে, তুমি আসিতে এত দেরি করিলে কেন? চক্রবর্তী, সে অনেক কথা, আপাতত ঘরে অতিথি উপস্থিত, সেবার আয়োজন করিতে হইবে। এই বলিয়া চক্রবর্তী অভ্যাগতদের পরিচয় দিলেন। চক্রবর্তীর ঘরে হঠাৎ এরূপ বিদেশি অতিথির সমাগম প্রায় ঘটিয়া থাকে, কিন্তু সস্ত্রীক অতিথির জন্য হরিভাবিনী প্রস্তুত ছিলেন না। তিনি কহিলেন, ও মা, তোমার এখানে ঘর কোথায়? চক্রবর্তী কহিলেন, আগে তো পরিচয় হোক, তারপরে ঘরের কথা পরে হইবে। আমাদের শৈল কোথায়? হরিভাবিনী, সে তাহার ছেলেকে স্নান করাইতেছে। চক্রবর্তী তাড়াতাড়ি কমলাকে অন্তঃপুরে ডাকিয়া আনিলেন। কমলা হরিভাবিনীকে প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি দক্ষিণ করপুটে কমলার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলি চুম্বন করিলেন এবং স্বামীকে কহিলেন, দেখিয়াছ, মুখখানি অনেকটা আমাদের বিধুর মতো। বিধু ইহাদের বড় মেয়ে, কানপুরে স্বামীগৃহে থাকে। চক্রবর্তী মনে মনে হাসিলেন। তিনি জানিতেন কমলার সহিত বিধুর কোনো সাদৃশ্য নাই, কিন্তু হরিভাবিনী রূপে গুণে বাহিরের মেয়ের জয় স্বীকার করিতে পারেন না। শৈলজা তাহার ঘরেই থাকে, পাছে তাহার সহিত প্রত্যক্ষ তুলনায় বিচারে হার হয়, এই জন্য অনুপস্থিতকে উপমাস্থলে রাখিয়া জয় পতাকা গৃহিণী আপন গৃহের মধ্যেই অচল করিলেন। হরিভাবিনী, ইহারা আসিয়াছেন তা বেশ হইয়াছে, কিন্তু আমাদের নতুন বাড়ির তো মেরামত শেষ হয় নাই। এখানে আমরা কোনো মতে মাথা গুঁজিয়া আছি, ইহাদের যে কষ্ট হইবে। বাজারে চক্রবর্তীর একটা ছোট বাড়ি মেরামত হইতেছে বটে, কিন্তু সেটা একটা দোকান, সেখানে বাস করিবার কোনো সুবিধাও নাই, সংকল্পও নাই। চক্রবর্তী এই মিথ্যার কোনো প্রতিবাদ না করিয়া একটু হাসিয়া বলিলেন, মা যদি কষ্টকে কষ্ট জ্ঞান করিবেন, তবে কি উহাকে এ ঘরে আনি? যাই হোক, তুমি আর বাহিরে দাঁড়াইও না, শরৎকালের রৌদ্রটা বড় খারাপ। এই বলিয়া চক্রবর্তী রমেশের নিকট বাহিরে চলিয়া গেলেন। হরিভাবিনী কমলার বিস্তারিত পরিচয় লইতে লাগিলেন। তোমার স্বামী বুঝি উকিল? তিনি কতদিন কাজ করিতেছেন? তিনি কত রোজগার করেন? এখনো বুঝি ব্যবসা আরম্ভ করেন নাই? তবে চলে কি করিয়া? তোমার শ্বশুরের বুঝি সম্পত্তি আছে? জানো না? ও মা, কেমন মেয়ে গো, শ্বশুর বাড়ির খবর রাখো না? সংসার খরচের জন্য স্বামী তোমাকে মাসে কত করিয়া দেন? শাশুড়ি যখন নাই, তখন তো সংসারের ভার নিজের হাতেই লইতে হইবে। তুমি তো নেহাত কচি মেয়েটি নও। আমার বড় জামাই যা কিছু রোজগার করে, সমস্তই বিধুর হাতে গনিয়া দেয়। ইত্যাদি প্রশ্ন ও মন্তব্যের দ্বারা অতি অল্পকালের মধ্যেই কমলাকে অর্বাচীন প্রতিপন্ন করিয়া দিলেন। কমলাও যে রমেশের অবস্থা ও ইতিবৃত্ত সম্বন্ধে কত অল্প জানে, এবং তাহাদের সম্বন্ধে বিচার করিলে এই অল্প জ্ঞান যে কত অসঙ্গত ও লোকসমাজে লজ্জাকর, হরিভাবিনীর প্রশ্নমালায় তাহা তাহার মনে স্পষ্ট উদয় হইল। সে ভাবিয়া দেখিল, আজ পর্যন্ত রমেশের সঙ্গে ভালো করিয়া কোনো কথা আলোচনা করিবার অবকাশ মাত্র সে পায় নাই। সে রমেশের স্ত্রী হইয়া রমেশের সম্বন্ধে কিছুই জানে না। আজ ইহা তাহার নিজের কাছে অদ্ভুত বোধ হইল, এবং নিজের এই অকিঞ্চিত করত্বের লজ্জা তাহাকে পীড়িত করিয়া তুলিল। হরিভাবিনী আবার শুরু করিলেন, বৌমা, দেখি তোমার বালা, এ সোনা তো তেমন ভালো নয়। বাপের বাড়ি হইতে কিছু গহনা আনো নাই? বাপ নাই, তাই বলিয়া কি এমন করিয়া গা খালি রাখে? তোমার স্বামী বুঝি কিছু দেন নাই? আমার বড় জামাই 2 মাস অন্তর আমার বিধুকে একখানা করিয়া গহনা গড়াইয়া দেয়। এই সমস্ত সওয়াল জবাবের মধ্যে শৈলজা তাহার 2 বৎসর বয়সের কন্যার হাত ধরিয়া আসিয়া উপস্থিত হইল। শৈলজা শ্যামবর্ণ, তাহার মুখখানি ছোটখাটো মুষ্টিমেয়,
চোখ দুটি উজ্জ্বল, ললাট প্রশস্ত, মুখ দেখিলেই স্থির বুদ্ধি এবং একটি শান্ত পরিতৃপ্তির ভাব চোখে পড়ে। শৈলজার ছোট মেয়েটি কমলার সম্মুখে দাঁড়াইয়া মুহূর্তকাল পর্যবেক্ষণের পর বলিয়া উঠিল, মাসি। বিধুর সঙ্গে সাদৃশ্য বিচার করিয়া যে বলিল তাহা নহে। একটা বিশেষ বয়সের যে কোনো মেয়েকে তাহার অপ্রিয় বোধ না হইলেই তাহাকেই সে নির্বিচারে মাসি নামে অভিহিত করে। কমলা তৎক্ষণাৎ তাহাকে কোলে তুলিয়া লইল। হরিভাবিনী শৈলজার নিকট কমলার পরিচয় দিয়া কহিলেন, ইহার স্বামী উকিল, নূতন রোজগার করিতে বাহির হইয়াছেন। পথে কর্তার সঙ্গে দেখা হইয়াছিল, তিনি ইহাদের গাজীপুরে আনিয়াছেন। শৈলজা কমলার মুখের দিকে চাহিল, কমলাও শৈলজার মুখের দিকে চাহিল, এবং সেই দৃষ্টিপাতেই এক মুহূর্তে উভয়ের সখ্যবন্ধন বাঁধিয়া গেল। হরিভাবিনী আতিথ্যের আয়োজনে চলিয়া গেলেন। শৈলজা কমলার হাত ধরিয়া কহিল, এসো ভাই, আমার ঘরে এসো। অল্পক্ষণের মধ্যেই দুজনে ঘনিষ্ঠভাবে কথা আরম্ভ হইল। শৈলজার সঙ্গে কমলার বয়সের যে প্রভেদ ছিল তাহা চোখে দেখিয়া সহসা বোঝা যায় না। শৈলজার সব শুদ্ধ একটু ছোটখাটো সংক্ষিপ্ত রকমের ভাব, কমলার ঠিক তাহার উল্টা। আয়তনে ও ভাবে ভঙ্গিতে সে আপনার বয়সকে অনেকটা ছাড়াইয়া গেছে। বিবাহের পর হইতে তাহার মাথার উপরে শ্বশুরবাড়ির কোনো রকমের চাপ না থাকাতেই হোক বা যে কারণেই হোক, দেখিতে দেখিতে সে অসংকোচে বাড়িয়া উঠিয়াছিল। তাহার মুখের ভাবের মধ্যে একটা স্বাধীনতার তেজ ছিল। তাহার সম্মুখে যাহা কিছু উপস্থিত হয় তাহাকে অন্তত মনে মনেও সে প্রশ্ন না করিয়া ক্ষান্ত হয় না। চুপ করো, যাহা বললি তাহাই করিয়া যাও, বউ মানুষেরও তো নেই করা শোভা পায় না। এসব কথা তাহাকে আজ পর্যন্ত শুনিতে হয় নাই। তাই সে যেন মাথা তুলিয়া সোজা হইয়া উঠিয়াছে, তাহার সরলতার মধ্যে সবলতা আছে। শৈলজার মেয়ে উমি উভয়ের মনোযোগ নিজের প্রতি সম্পূর্ণ একচেটে করিয়া লইবার বিধিমতো চেষ্টা করিলেও নতুন দুই সখীর মধ্যে কথাবার্তা জমিয়া উঠিল। এই কথোপকথন ব্যাপারে কমলা নিজের তরফের দৈন্য সহজেই বুঝিতে পারিল। শৈলজার বলিবার ঢের কথা আছে, কিন্তু কমলার বলিবার কিছুই নাই। কমলার জীবনের চিত্রপটে তাহার দাম্পত্যের যে একটা ছবি উঠিয়াছে তাহা একটি পেন্সিলের ক্ষীণ রেখা মাত্র। তাহার সকল জায়গা পরিস্ফুট সুসংলগ্ন নহে, তাহাতে আজও একটুও রং ফলানো হয় নাই। কমলা এতদিন এই শূন্যতা স্পষ্ট করিয়া বুঝিবার অবকাশ পায় নাই। হৃদয়ের মধ্যে অভাব অনুভব করিয়াছে, মাঝে মাঝে বিদ্রোহ ভাবও উপস্থিত হইয়াছে, কিন্তু ইহার চেহারাটা তাহার চোখে ফুটিয়া ওঠে নাই। বন্ধুত্বের প্রথম আরম্ভেই শৈলজা যখন তাহার স্বামীর কথা বলিতে আরম্ভ করিল, যে সুরে শৈলজার হৃদয়ের সব তারগুলি বাঁধা রহিয়াছে, আঙুল পড়িবা মাত্র যখন সেই সুর বাজিয়া উঠিল, তখন কমলা দেখিল কমলার হৃদয় হইতে এ সুরের কোনো ঝঙ্কার দিবার নাই। স্বামীর কথা সে কি বলিবে, বলিবার বিষয় বা কি আছে, বলিবার আগ্রহী বা কোথায়? সুখের বোঝাই লইয়া শৈলজার ইতিহাস যেথা হু হু করিয়া স্রোতে ভাসিয়া চলিয়াছে, কমলার শূন্য নৌকাটা সেখানে মাটিতে ঠেকিয়া অচল হইয়া আছে। শৈলজার স্বামী বিপিন গাজীপুরে ওহিফেন বিভাগে কাজ করে। চক্রবর্তীর দুটি মাত্র মেয়ে, বড় মেয়ে তো শ্বশুরবাড়ি গেছে। ছোটটিকে প্রাণ ধরিয়া বিদায় দিতে না পারিয়া চক্রবর্তী একটি নিঃস্ব জামাই বাছিয়া আনিলেন এবং সাহেব সুবাকে ধরিয়া এইখানেই তাহার একটা কাজ জুটাইয়া দিলেন। বিপিন ইহাদের বাড়িতেই থাকে। কথা কহিতে কহিতে হঠাৎ এক সময় শৈল বলিল, তুমি একটু বসো ভাই, আমি এখনই আসিতেছি। পরক্ষণেই একটু হাসিয়া কারণ দর্শাইয়া কহিল, উনি স্নান করিয়া ভিতরে আসিয়াছেন, খাইয়া আপিস যাইবেন। কমলা সরল বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, তিনি আসিয়াছেন তুমি কেমন করিয়া জানিতে পারিলে? শৈলজা, আর ঠাট্টা করিতে হইবে না, সকলেই যেমন করিয়া জানিতে পারে আমিও তেমনি করিয়াই জানি। তুমি নাকি তোমার কর্তাটির পায়ের শব্দ চেনো না? এই বলিয়া হাসিয়া কমলার চিবুক ধরিয়া একটু নাড়া দিয়া আঁচলে বদ্ধ চাবির গোছা ঝনাত করিয়া পিঠের ওপর ফেলিয়া মেয়ে কোলে লইয়া শৈলজা চলিয়া গেল। পদশব্দের ভাষা যে এতই সহজ তাহা কমলা আজও জানিতে পারে নাই। সে চুপ করিয়া বসিয়া জানালার বাহিরে চোখ রাখিয়া তাই ভাবিতে লাগিল।
জানলার বাহিরে একটা পেয়ারা গাছে ভালো ছাইয়া পেয়ারার ফুল ধরিয়াছে। সেই সমস্ত ফুলের কেশরের মধ্যে মৌমাছির দল তখন লুটোপুটি করিতেছিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।